আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমরা দেখতেই পাচ্ছ এবিটিএস সেমিস্টার 4-এর টেস্ট পেপারটি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো যে এবিটিএ টেস্ট পেপার থেকে আমি পরপর পেজগুলো তোমাদের সামনে সলভ করছি। AC7, AC30, AC50, AC73, AC92, AC104 এগুলো হয়ে গেছে অলরেডি। পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রত্যেকটা পেজেরই 3টে করে আলাদা করে ভিডিও আছে। এখন যেটা আলোচনা করব সেটা AC120। তোমরা একটুখানি দেখে নাও। AC120 পেজের পার্ট এ কিন্তু আলোচনা হয়ে গেছে। এখন হচ্ছে পার্ট বি আলোচনা করব, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। তার জন্য দেখো সমস্ত বই, তোমাদের সিলেবাসের যে সমস্ত বই, আমি এভাবেই প্রত্যেকটা এই এবিটিএ টেস্ট পেপারের যে পেজ এভাবেই সলভ করে আসছি। আর তোমরা যারা আগের থেকে অর্থাৎ একদম সেশনের শুরু থেকে আমার ক্লাস দেখছো তারা জানো প্রাকৃতিক ভূগোলের আমি কিন্তু সমস্ত নোটস দিয়ে দিয়েছি। সেটা যদি তোমরা এখনও চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি তোমাদেরকে এই নোটসটার পিডিএফ দিয়ে দিতে পারবো। তো এইখানে যেহেতু পার্ট বিতে তোমাদের কোনো নোট দেয়া নেই, ফলে এখানটাকে তোমরা কিন্তু অর্থাৎ পার্ট বি, পার্ট সি একদম মনোযোগ সহকারে দেখবে এবং সঙ্গে লিখেও নেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। পার্ট বিতে প্রথম প্রশ্ন, পরিব্রাজনের সামাজিক প্রভাবগুলি লেখো। আমি সবগুলো প্রশ্নই পড়ে দিচ্ছি। থমসনের জনবিবর্তন তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লিখো। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 সম্পর্কে আলোচনা করো। মানব উন্নয়নে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতা তত্ত্বটি উপস্থাপন করো। এই কোশ্চেনটা বারে বারে এসেছে, তোমাদেরকে এটা আমি আগেও আলোচনা করেছি। তোমরা বলছো 3 নম্বরের প্রশ্নগুলো একটু বড় হয়ে যাচ্ছে। আমি যেভাবে বলে দেবো তাতে একটু হয়তো বড় হচ্ছে, তার মধ্যে থেকে ছোট করতে হবে। যাই হোক, তোমরা যখন বলেছো যে বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু যতটুকু লিখতে হবে ততটাই তোমাদের সামনে আলোচনা করছি। আর যারা আগে আমার ক্লাসগুলো দেখেছো তারা জানো 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো অভিবাসন কী বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার নিয়ন্ত্রণ পদ্ধতি, জমির বহন ক্ষমতা, তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু লিখে দেওয়া আছে। মানে 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি ডায়েরিতে লিখেই তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাই অবশ্যই তোমরাও কিন্তু লিখে নেবে। সমস্ত পেজগুলোর যেগুলো রিপিট হয়েছে সেগুলো হয়তো লিখে নিয়ে তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, না হলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পার্ট এ, বি, সি সবগুলোরই 2 নম্বরের প্রশ্ন আমি লিখে দিয়েছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পরিব্রাজনের সামাজিক প্রভাব। দেখো এই প্রশ্নের উত্তরটি রায় মার্টিনের বইতে 182 পাতাতে সামাজিক ফলাফল। এর আগে দেখো অর্থনৈতিক ফলাফল আছে, আমাদেরকে শুধুমাত্র সামাজিক ফলাফল চাওয়া হয়েছে এবং তোমরা বলেছো যে যতটুকু 3 নম্বরের লেখা ততটুকুই দিতে, আমি সেই হিসেবে দাগ দিয়ে দিয়েছি। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর অধিকাংশ সদস্যের বহির্মুখী পরিব্রাজন অর্থাৎ বাইরের দিকে চলে গেলে তখন ওই জনগোষ্ঠীর বাকি সদস্যরা নিরাপত্তার অভাব অনুভব করেন। উদ্বাস্তু সমস্যা, অন্তর্মুখী পরিব্রাজনের ফলে গন্তব্য দেশে যেখানে পৌঁছাচ্ছে সেখানে জনসংখ্যা অত্যাধিকারে বেড়ে যাওয়ায় সেখানে কিন্তু বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হয়। আবার বহির্মুখী পরিব্রাজনের ফলে উৎস দেশের মানে যেখান থেকে চলে যাচ্ছে সেখানে সমাজ ব্যবস্থা তথা সমাজ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক সংহতি রক্ষা, অন্তর্মুখী পরিব্রাজনের ফলে যখন বিভিন্ন সংস্কৃতির মানুষ একসাথে আসছে, এটা তোমাদের 2 নম্বরের এক জায়গায় কোশ্চেন ছিল যে কিভাবে বিভিন্ন সংস্কৃতির মানুষের মাধ্যমে সাংস্কৃতিক সমন্বয় তৈরি হচ্ছে। তো স্বাভাবিক কথা, যেখানে বিভিন্ন সংস্কৃতির মানুষ এসে মিলিত হবে সেখানে তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম সংস্কৃতি, ফলে একটা সামাজিক সংহতি বা একতার সৃষ্টি হয়। যুদ্ধ বিগ্রহ, ভেদাভেদ, অশান্তির সৃষ্টি, বহির্মুখী পরিব্রাজনের ফলে গন্তব্য দেশের মানে যেখানে মানুষজন চলে যাচ্ছে সেখানের মানুষদের মধ্যে ভেদাভেদ, সামাজিক অশান্তি, বিভিন্ন সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। খাদ্য সংকট, পরিব্রাজনের ফলে গন্তব্য অঞ্চলের কোনো স্থানে জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে সেই স্থানে মাথাপিছু নির্ধারিত খাদ্যের উপর জনসংখ্যার চাপ পড়ে, তার ফলে খাদ্য সংকট দেখা যায়। এই কটা পয়েন্টই লিখবে। যদি মনে হয় এটাও বড় হয়ে যাচ্ছে তখন তোমরা যে কোনো, তোমরা মনে করতে পারো যে আমরা 3টে পয়েন্ট লিখবো, তাও লিখতে পারো, তাতেও 3 নম্বর পাবে। তবে এইটুকু লেখাই যায় 3 নম্বরের জন্য। চলে যাব পরের প্রশ্নে। 2 দাগের প্রশ্ন দেখো, থমসনের জনবিবর্তন তত্ত্বের পর্যায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম স্টার দিয়ে রাখতে পারো, ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এটা লেখাটা একটু বেশি হবে পর্যায়গুলো জানতে হলে। যে কথাগুলো না জানলেই নয় সেইটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা বুক ইন্ডিয়া, যেটা অনিরুদ্ধ হাজরা হরেকৃষ্ণগিরির বইতে এই পর্যায়ের ছবিটা লাগে। তোমরা জানো, ক্লাসে পড়ার সময় নিশ্চয়ই পড়েছো। প্রথমেই বলি ইন্ট্রোডাকশন বাড়াবে না, তো আমি শুধু তোমাদেরকে 1929 সালে মার্কিন জনসংখ্যাবিদ ওয়ারেন থমসন সর্বপ্রথম জনবিবর্তন মডেল উপস্থাপন করেন এইটুকু জানালাম। মূল বক্তব্যও দেওয়ার দরকার নেই, মনে হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পর্যায় জানতে চাওয়া হয়েছে, আমাদের 4টে পর্যায়ে কিন্তু ডিটেলস লিখতে হবে। সেই পর্যায়গুলো কি কি? প্রথম পর্যায়
একদম জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায় মানে সেই সৃষ্টির আদিতে, তারপরে যখন জনসংখ্যা কৃষিভিত্তিক মানুষ যখন শুধুমাত্র কৃষির উপর নির্ভরশীল, সেই সময়টার কথা বলা হয়েছে। কৃষি অর্থনীতিতে জনবিবর্তনের যে সময়কালে উচ্চ জন্মহার, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের কোনো উপায় জানা ছিল না, জন্মহার ছিল উচ্চ, এবং চিকিৎসা বিজ্ঞানেরও উন্নতি হয়নি, ফলে মৃত্যুহারও ছিল উচ্চ। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু খুব কম, এবং জনসংখ্যা সেই সময় উচ্চ স্থিতিশীল পর্যায়ে ছিল। এই পর্যায়কে উচ্চ স্থিতিশীল পর্যায়ে বলা হয়। এটা জানার জন্য বললাম, এটা দরকার নেই, তবে বৈশিষ্ট্য একটা দুটো যেটুকু দাগ দিয়েছি লিখতে পারো। এই পর্যায়ে বিআর বলতে বার্থ রেট এবং ডেথ রেট খুব বেশি, জনবৃদ্ধি প্রায় শূন্য, কৃষিভিত্তিক অর্থনীতি, মানব উন্নয়নের হার খুব কম। ব্যাস এইটুকু পয়েন্ট। এরপরে চলে যাব, যদি তোমাদের মানে 2 নম্বরের প্রশ্নে আসতে পারে কিন্তু, যে কোন কোন দেশগুলো জনবিবর্তনের প্রথম পর্যায়ে পড়ে। আফ্রিকা মহাদেশের গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড, ঘানা, এইগুলো এখনও পর্যন্ত সেই জনবিবর্তনের প্রথম পর্যায়ে পড়ে আছে। দ্বিতীয় পর্যায়ে শিল্প অর্থনীতিতে জনবিবর্তন মডেলের যে পর্যায়ে বা যেই সময়কালে উচ্চ জন্মহার, অর্থাৎ হাই বার্থ রেট এবং নিম্ন মৃত্যুহার, জন্মহারটা উচ্চই রয়ে গেছে, নিম্ন মৃত্যুহারটা কিছুটা কমানো সম্ভব হয়েছে, সেই পর্যায়কে প্রারম্ভিক বৃদ্ধিপ্রাপ্ত পর্যায় বলে। এই প্রারম্ভিক বৃদ্ধিপ্রাপ্ত পর্যায়ে এর অপর নাম, দরকার নেই, মানে লিখতে হবে না এই কোশ্চেনের প্রেক্ষিতে। বৈশিষ্ট্য এইটুকু শুধু লিখবে, মৃত্যুহার নিয়ন্ত্রিত, জন্মহার অনিয়ন্ত্রিত। এবং এর উদাহরণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া এখনও কিন্তু এই পর্যায়ে রয়েছে, ব্রাজিল, ইতালি। তৃতীয় পর্যায়ে কিন্তু শিল্প, বাণিজ্য, নগরায়নের উপর ভিত্তি করে জনবিবর্তন মডেল এই সময় বেশ মানে জনসংখ্যা বা সংস্কৃতি, অর্থনীতি বেশ উন্নতির পথে। ফলে জন্মহার অনেক নিয়ন্ত্রিত, মানুষ অনেক সচেতন এবং শিক্ষিত, সঙ্গে মৃত্যুহারও কমেছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে। ফলে এই পর্যায়টাকে বলছে জনসংখ্যা বৃদ্ধির ধীর পর্যায়। তোমরা বুঝতেই পারছো, আমি হয়তো বোঝাতে গিয়ে একটু বেশি কথা বলছি, দাগ কিন্তু খুব কম লাইনের মধ্যে দেয়া আছে, ফলে উত্তর কিন্তু সংক্ষিপ্ত হবে। জনসংখ্যা বৃদ্ধি ক্রমশ কমতে থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার, এটা ধীর বৃদ্ধির হার পর্যায়ে বলে। জন্মহার, মৃত্যুহার দুটোই নিম্নমুখী, তাই জনসংখ্যা বৃদ্ধির হার ধীর প্রকৃতির, জনসংখ্যা ক্রমশ স্থিতিশীল। মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ফ্রান্স, ব্রিটেন, জাপান প্রভৃতি এই পর্যায়ে, অর্থাৎ তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত। চতুর্থ পর্যায় আরও উন্নত নগর সভ্যতা, বিজ্ঞান, প্রযুক্তিকে কেন্দ্র করে জনবিবর্তন মডেলের যে পর্যায়, সেখানে নিম্ন জন্মহার প্রায় নেই বললে চলে, অতি নিম্ন মৃত্যুহার। এই পর্যায়টাকে বলছে কি স্থিতিশীল বা শূন্য বা নিম্ন স্থিতিশীল পর্যায়। এই পর্যায়ে জীবনযাত্রার মান খুবই উন্নত, আগেই বলেছি, অধিক নগরায়ন, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, প্রযুক্তি, পরিষেবা দ্রুত উন্নতির কারণে দেশের আর্থসামাজিক পরিকাঠামো উন্নত হয়। ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া প্রভৃতি এই পর্যায়ে রয়েছে। চলে যাব 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরের প্রশ্নটি রয়েছে, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি অরুণাভ মিশ্র, ডক্টর রামকৃষ্ণ সেনের বইতে ভালো আছে। তোমাদেরকে কিন্তু জনসংখ্যা নীতি 2000টা তুলে ধরতে হবে, যেটুকু দাগ দেওয়া আছে এইটুকুর মধ্যেই উত্তরটা আছে। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে এটি একটি মাইল ফলক নীতি, যা বাস্তবমুখী, মানবিক, স্বাস্থ্যকেন্দ্রিক পদ্ধতিতে জন্মহার হ্রাস করার চেষ্টা করে। এর প্রেক্ষাপট, অর্থাৎ এই যে 2000 সালে জনসংখ্যা নীতি প্রবর্তিত হয়েছে, তার প্রেক্ষাপটটা শুরু হয়েছিল 1976 সালের নীতিতে। সেখানে কিন্তু জোরপূর্বক বন্ধ্যাত্বকরণের চেষ্টা করা হয়েছে। এটা আমরা জানি যে সেই সময় যে 2টি সন্তানের বেশি নয়, এবং সরকারি প্রচেষ্টায় অর্থ সাহায্য দিয়েও মেয়েদের অপারেশন করিয়ে যে যেন আর সন্তান না হয়, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর এই যেটা 2000 সালের জনসংখ্যা নীতি, সেটা 15ই ফেব্রুয়ারি 2000 সালে জাতীয় জনসংখ্যা নীতি চালু হয়। এই নীতির কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল, কিছু স্বল্পমেয়াদী লক্ষ্য ছিল। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, একদমই বড় হবে না। দীর্ঘমেয়াদী লক্ষ্য যেটা ছিল, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে জনসংখ্যার স্থিতিশীলতা অর্জন। আর স্বল্পমেয়াদী লক্ষ্য কী ছিল? টোটাল ফার্টিলিটি রেট TFR কমিয়ে 2.1 বা তার নিচে নামিয়ে আনা, শিশু মৃত্যু বা মাতৃমৃত্যু হার কমানো, প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবা সর্বজনীন সহজলভ্য করা, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি ও যৌন শিক্ষার প্রসার, এবং বাল্যবিবাহ কমানো। বাল্যবিবাহ কমাতেই কিন্তু জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। এই নীতিটুকু তোমাদের তুলে ধরতে হবে। চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4-এর দাগে যে প্রশ্নটি আছে, তোমরা জানো 4টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে হবে। আমি কিন্তু সবগুলোই তোমাদের সামনে আলোচনা করেছি।
মানব উন্নয়নে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতার তত্ত্বটি উপস্থাপন করো। এই প্রশ্নের উত্তরটি অরুণাভ মিশ্র ডক্টর রামকৃষ্ণ সেনের বইতে তোমরা কিন্তু 159 পাতায় পাবে। প্রথমে সক্ষমতা দৃষ্টিভঙ্গি, যেহেতু তোমাদের সক্ষমতাটা আগে জানতে চাওয়া হয়েছে, সক্ষমতাটা তোমরা কতটা লিখবে। সক্ষমতা হলো কোনো ব্যক্তির কার্যক্ষমতা বজায় রাখার সুযোগ। সুতরাং সক্ষমতা থাকলে কার্যক্ষমতা সুনিশ্চিত হয়। সক্ষমতা দুই প্রকার: অভ্যন্তরীণ সক্ষমতা, শারীরিক, মানসিক ও জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির সুযোগকে অভ্যন্তরীণ সক্ষমতা বলে। যেমন শিক্ষালাভের জন্য স্কুলে যাওয়ার সুযোগ, সুস্থ থাকতে হলে চিকিৎসার সুযোগ। সেই রকম বাহ্যিক সক্ষমতা কি? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ, যেমন কর্মসংস্থানের সুযোগ, আইনি পরামর্শ ও সহায়তা লাভের সুযোগ। এটা সক্ষমতা গেল। কার্যকারিতা বা কার্যক্ষমতা সেটা কাকে বলে না, মানুষ কার্যক্ষমতার দ্বারাই কিন্তু সব কিছু করে। ভবিষ্যতে মানুষ কি করতে পারে সেটাও তার কার্যক্ষমতাই ঠিক করে দেয়। এই কার্যক্ষমতা দুই প্রকার: মৌলিক কার্যক্ষমতা, অর্থাৎ যে সকল বিষয় বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজনীয় সেটা হচ্ছে মৌলিক কার্যক্ষমতা, যেমন খাবার খাওয়া, সুস্থ থাকা, আশ্রয় পাওয়া। আর জটিল কার্যক্ষমতা কোনটা? সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সকল বিষয় প্রয়োজনীয় তাকে জটিল কার্যক্ষমতা বলে, যেমন শিক্ষিত হওয়া, রাজনৈতিক অধিকার প্রয়োগ ইত্যাদি। এইটুকু লিখবে, 3 নম্বরের জন্য যথেষ্ট। এরপরে চলে যাব 2 নম্বরের প্রশ্ন। আমি আগেই প্রশ্নগুলো পড়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমার ডায়েরিতে লেখা আছে, তোমরা একদম স্ক্রিনশট নেবে, সুন্দর লিখে নেবে। এই যে পেজ নাম্বার 120 পার্ট বি এর প্রশ্ন, অভিবাসন বলতে কি বোঝো? অভিবাসন, মাইগ্রেশন বলতে কোনো ব্যক্তির নিজের স্থায়ী আবাসস্থল পরিবর্তন করে অন্য কোনো স্থানে বা দেশে গিয়ে বসবাস করাকে বোঝায়। এই বাসস্থানের ভিত্তিতে অভিবাসন দুই প্রকার: অভ্যন্তরীণ, ধরো একটা দেশের মধ্যে, ভারতের মধ্যেই আমরা কলকাতা থেকে যদি ব্যাঙ্গালোর যাই, এটা অভ্যন্তরীণ। আবার কেউ যদি কলকাতা থেকে নিউ ইয়র্ক চলে যায় বা কলকাতা থেকে চীন, জাপান, এই সমস্ত, এটা হচ্ছে আন্তর্জাতিক পরিব্রাজন। পরের প্রশ্ন, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি। জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি আগেও অনেকবার আলোচনা হয়েছে। একটা হচ্ছে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে প্রাকৃতিক বা দমনমূলক নিয়ন্ত্রণ। এই প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ যেমন দেরিতে বিবাহ, অবিবাহিত থাকা, নৈতিক সংযম, এটা হচ্ছে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ বা প্রিভেন্টিভ চেকস। আর প্রাকৃতিক বা দমনমূলক নিয়ন্ত্রক কোনগুলো? দুর্ভিক্ষ, মহামারী, রোগ ব্যাধি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, এর কারণেও মানুষ মারা যায়। আর এই যে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ, এতে সন্তানই উৎপাদন হচ্ছে না। দেরিতে বিবাহ বা অবিবাহিত থেকে যাওয়া, দেরিতে বিবাহ হলে কম সন্তান, অবিবাহিত থাকলে সন্তানের প্রশ্নই নেই। নৈতিক সংযমের কারণেও অনেকে সন্তান নেয় না। তাহলে এইটা হচ্ছে বাচ্চা উৎপাদন বা সন্তান উৎপাদন না হওয়া। আর এটা হচ্ছে মারা গেলে নিয়ন্ত্রণ, মারা গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ দ্বারা। পরের প্রশ্ন, জমির বহন ক্ষমতা কাকে বলে? একটি নির্দিষ্ট পরিমাণ জমি বা ভূখণ্ড তার প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন ক্ষমতা বজায় রেখে সর্বোচ্চ কত সংখ্যক মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও জীবিকার সুযোগ দিতে পারে, সেই সীমাকে বোঝায়। সেই সীমাটি হচ্ছে জমির বহন ক্ষমতা, অর্থাৎ একটা নির্দিষ্ট জমি সর্বোচ্চ কত সংখ্যক মানুষকে খুব ভালোভাবে সমস্ত কিছুর যোগান দিবে, সেই সীমা। লাস্ট প্রশ্ন, মানব উন্নয়ন সূচক বলতে কী বোঝো? মানব উন্নয়ন সূচক বলতে বোঝায় কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা ও স্বাস্থ্যগত সামগ্রিক উন্নয়নের স্তর পরিমাপের জন্য ব্যবহৃত সূচক। মানব উন্নয়নের সূচকে 3টি উপাদান: জীবন প্রত্যাশা, দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্য; শিক্ষা, গড় শিক্ষাবর্ষ ও প্রত্যাশিত শিক্ষাবর্ষ; আর হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। তাহলে বুঝতেই পারছো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে দেয়া থাকছে। অবশ্যই তোমরা লিখে নেবে। চ্যানেলে নতুন হলে আবারও বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও আগের নোটসগুলো পেয়ে যেতে পারে, প্লাস এখন যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলোও যাতে পেতে পারে। ঠিক আছে?